এসেছি। মানে এখন যে আলোচনাটা হবে সেটা জীবন বিজ্ঞান নিয়ে। আমি দেখছিলাম এখানে অনেক স্টুডেন্ট, তারা একটু আয়েস করে বসে আছিস। আমিও ওই স্যারের মতো একই, যে তুমি বলতে পারি না। আমার সাথেও সবার এইরকমই একটা ফ্রেন্ডলি, আমরা সবাই রিলেশনে থাকি, আমরা স্টুডেন্ট এবং টিচাররা। তো আমরা সকলে কোঅর্ডিনেট, তাই না? তাহলে এখন যেহেতু জীবন বিজ্ঞান, তাই সেখানে একটু জীবন এই ব্যাপারটা থাকা উচিত। আরেকটা স্যার বললেন, আমি স্যারের কাছ থেকে জীবন বিজ্ঞান শিখেছি যখন রাইসে ক্লাস করতাম তখন, এবং অনেক কিছুই শিখেছি স্যারের কাছ থেকে। আমি সামনে যাদেরকে দেখছি তারা খুব ভালো রেজাল্টের, অর্থাৎ 600 বা 600-র ওপরে। আর যারা বাড়ি থেকে অনলাইন করছে এখন, তারাও কিন্তু এদেরই কম্পিটিটর, মানে তোমাদেরই কম্পিটিটর। এটা ভাবলে চলবে না যে আমরা এখানে এসেছি বলে আমাদের বোধহয় আর কেউ কম্পিটিটর নেই, সেটা কিন্তু নয়। বাড়িতে যারা বসে আছে তারাও কিন্তু কম্পিটিটর। তাই সামনের সবাইকে তাদের লাইফের যে সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিক, তার জন্যে শুভকামনা। আর যারা বাড়ি থেকে দেখছে তাদের জন্যেও আমার শুভকামনা রইল। বেশ, শুভকামনা দিয়ে শুরু করে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। আমরা প্রথমে সুজিত স্যারের কাছে যাব, ওনার বক্তব্য। নতুন করে কিছু বলার নেই, তবে কিছু কিছু ক্ষেত্রে খাতা প্রসঙ্গে আছে, একটু সাবজেক্টে পড়ে আসছি। অনেক স্টুডেন্টকেই দেখেছি যারা পরীক্ষায় বসেছে বা পরীক্ষা দিচ্ছে, এর আগেও আলোচনা হয়েছে মার্জিন নিয়ে। মার্জিন প্রত্যেকেই টানে, কিন্তু মার্জিনটা এতটাই শর্ট টানে যে সেখানে অ্যাকচুয়ালি বাম দিকে তো আমরা নাম্বারগুলো বসাই, তো নাম্বার বসানোর জায়গা থাকে না। তো মার্জিনটা এমনভাবে টানতে হবে যে সেখানে আমরা যেমন দাগ নাম্বার দেবো, পাশাপাশি আমরা যে মার্কসটা, সেই মার্কসটা বসাতে পারি, তার জন্যও যেন একটু জায়গা থাকে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে উপরে বাঁধার জন্য তো একটা জায়গা থাকে। তো অনেককেই দেখেছি সেই বাঁধার উপর থেকেই মার্জিন টেনে দিয়ে লিখতে থাকে। তার ফলে কি হয়, যখন সুতো দিয়ে বাঁধা হয় তখন কিছুটা লেখা ঢাকা পড়ে যায়। তো আমি বলবো যে সেই মার্জিনটা যেন ওই যেখানটা পয়েন্ট হয়ে আছে তার থেকে নিচে থেকে যেন হয়, এটা একটু মাথায় রাখিস। আর অনেকে কি করে, তোরা যদি দেখে থাকিস কাগজটাতে 8টা পেজ থাকে, 8 দুগুণে 16টা। তো সেখানে অনেকেই কি করে, যে জায়গায় আমরা নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লিখি, অনেকে তার উল্টো দিক থেকে লিখতে শুরু করে। এগুলো হয়তো বা স্কুল থেকে আলোচনা করে দেবে, তবুও যেহেতু সুযোগ পেলাম বলে দিই, আমরা কিন্তু ওই পৃষ্ঠায় আর লিখবো না, কিছু সাবজেক্ট কিছু লিখবো না, লিখবো তার পরের পৃষ্ঠা থেকে। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার সাবজেক্টে আসি। সাবজেক্ট বলতে তোদের প্রতিটা টেক্সট বুকের প্রথমেই যেখানে সূচিপত্র আছে, তারপরে দেখবি একটা কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের এমসিকিউ, কত নাম্বারের এসিকিউ, বা 2 নাম্বার বা 5 নাম্বারের যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো সব আলাদা আলাদা করে দেওয়া আছে, মানে একটা আমরা এটাকে বলি ব্লু প্রিন্ট। তো সেখানে প্রথমেই তো আমরা আসছি এমসিকিউ এ। এমসিকিউ থাকছে 15টা। তো সেখানে তো কোনো অপশান নেই, অপশান বলতে অথবা নেই, 15টাই করতে হবে। পরে যে 21 নাম্বার, তার মধ্যে 26টা থাকবে। একটু আগে স্যারেরা বলে গেলেন যে 26টাই পারলে আমরা করব, একটাও বাদ দেবো না। কোনো একটা যদি মিস যায় তাহলে তার জন্য কিন্তু অল্টারনেটিভলি আমাদের ব্যবস্থা থাকছে। নেক্সট 2 মার্কের যেটা, সেই 2 মার্কের আমাদের 12টা লিখতে হবে, ঠিক আছে? মোটামুটি আমরা চেষ্টা করব ওর সঙ্গে আরো 1-2টো কোয়েশ্চেনের আনসার যদি আমরা করতে পারি। আর 5 মার্কের যে কোয়েশ্চেনগুলো থাকে, সেই কোয়েশ্চেনে প্রতিটা কোয়েশ্চেনের পাশাপাশি একটা করে অথবা থাকে, তবে সবকটাতে থাকে না। 12টার মধ্যে 11টা কোয়েশ্চেন দেওয়া থাকে, মানে টোটাল 6টা, 5 6 30, 6টায় অথবা থাকে না।
অনেক ক্ষেত্রে 5টাতে অথবা থাকে, একটা ডিরেক্ট কোয়েশ্চেন থাকে। এবার আসি, আমরা যে চ্যাপ্টার নিয়ে একটু বোরিং ফিল করি, সেটা শুভ্রাও আমার সঙ্গে একমত হবে, সেটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার। আমি যদি এটাকে ধরি, একটু আগে যে ক্লাসটা হয়ে গেল অ্যাকচুয়ালি লাইফ সায়েন্সেরই ক্লাস, কিন্তু ওখানে দেখবি ম্যাক্সিমাম দেওয়া আছে জিওগ্রাফি জিনিসও। তো আমরা ওটাকে বায়োজিওগ্রাফি সাবজেক্ট হিসাবে ধরে নিতে পারি। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, দেখবি ক্লাস 6 থেকে কন্টিনিউয়াসলি ওই একই অংশ তোরা বারবার পড়ে আসছিস, ঠিক আছে? তার পাশাপাশি বাংলাতেও রচনা লিখে এসছিস ওই বিষয়বস্তু নিয়ে। তো সেই জায়গাটা একটু বোরিং লাগলেও বিষয়বস্তুটা হচ্ছে সেখান থেকে কিন্তু সব থেকে বেশি নাম্বারে কোয়েশ্চেন আসে। 5 মার্কের কোয়েশ্চেন ওখান থেকেই 2টো আসে। অতএব ওটাকে কিন্তু ছেড়ে দিলে হবে না, ওটা সিরিয়াসলি নিতে হবে, ঠিক আছে? পরে আলোচনা শুভ্রা। ম্যামের কাছে আলোচনায় যাওয়ার আগে আমি জাস্ট মার্জিন নিয়ে একটা কথা যোগ করব। স্যার যেমন বললেন বাম দিকে একটা মার্জিন তো থাকছেই নাম্বার দেওয়ার জন্য, ডান দিকেও সরু একটা মার্জিন অবশ্যই থাকবে, কারণ ওখানটাতে পার্ট মার্কিং আমরা দেব। পার্ট মার্কিং এর টোটালটা বাম দিকে চলে যায়, সুতরাং ডান দিকের মার্জিনটাও আমরা ½ ইঞ্চ হলেও দেব। কেমন ম্যাম? স্যার তো বললেন, এবার আমরা প্রশ্নের মধ্যে ঢুকি। আমরা বিভাগটা ঠিক রাখব, আমরা হচ্ছে বিভাগটা ঠিক রাখব, অর্থাৎ আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ এবং ঘ বিভাগ। সবসময় খাতার মধ্যে বিভাগ এই জিনিসটা অবশ্যই করে আমাদেরকে লিখতে হবে। এমসিকিউ যেহেতু অপশান নেই, সেখানে কিন্তু সবটাই যেহেতু করতে হবে, ভাবনার অবকাশ নেই সেখানে। প্রথমে আমি বলবো সিকোয়েন্স মেনেই সবসময় লেখা উচিত, অর্থাৎ প্রথমে এমসিকিউ। আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে অনেকে প্রথমে ছবি আঁকতে চেষ্টা করে, কেউ কেউ। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ছবি যদি কেউ প্রথম আঁকে তাহলে কিন্তু সেখানে ছবিতে অনেকটা টাইম চলে যায়। খুব ভালো করে একটা ছবি আঁকার প্রবণতা সকলেরই থাকে, তো সেই ছবিতে যদি টাইম চলে যায়, বাকি যে জায়গাগুলো সেই জায়গাগুলোই কিন্তু টাইমটা কম পাওয়া যাবে। তাই সিকোয়েন্স মেনেই আমরা করব, অর্থাৎ বিভাগ ক সেখানে পরপর দাগ নাম্বার দিয়ে করব। আলোচনা শুনছিলাম যেখানে স্যারেরা বলছিলেন যে পূর্ণ বাক্যে উত্তর লেখা। তো পূর্ণ বাক্যে উত্তর যাদের হ্যান্ডরাইটিং স্পিড খুব বেশি তারা লিখতে পারে, কিন্তু যাদের হ্যান্ডরাইটিং স্পিড কম তাদের ক্ষেত্রে কিন্তু অপশান দেয়া যে প্রশ্নগুলো মাল্টিপল চয়েস যেইগুলো, সেইগুলো দাগ নাম্বার দেবে। আর দাগ নাম্বার দেওয়ার পর যে অপশানটা থাকবে খুব ভালো করে ওই অপশানগুলো কিন্তু লিখবে। একের দাগে অপশান এ বি সি ডি, অনেক সময় কিন্তু মিস্টেক করি আমরা, বি হাত দিয়ে আমরা প্রশ্নে দিলাম বি, কিন্তু লেখার সময় হয়তো সেটা আমরা দিয়ে দিলাম কিনা ডি, তাহলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে গেল। তার মানে আমাদেরকে দেখতে হবে যে আমরা ওই যে অপশানটা আমি ওখানে দেখেছি ঠিকটা, সেটা আমি খাতাতে ঠিকঠাক লিখতে পারছি কিনা। এমসিকিউ শুধু এটুকুটা মেনটেন করলেই হবে। এবার আমাদের লিখতে হয় যেটা, সেটা হচ্ছে 21 নম্বরের প্রশ্ন থাকে 2-এর দাগে যখন আমরা চলে আসি, তখন কি রকম না, তখন হচ্ছে অনেকে ভাবে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে, সেটা কিন্তু নয়। যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা পূর্ণ বাক্যে উত্তর না লিখলেও কিন্তু এখানে চলবে। কি করব তাহলে? তাহলে ওখানে যে উত্তরটা আমরা বলছি সেই উত্তরটা আমরা লিখে দেব, ঠিক আছে? যেমন যদি কোনো জায়গায় উদাহরণ দেয়া থাকে এই রকম ধরনের, যে সেখানে দেয়া রইল যে শিশুর কান্না এটি কোন প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, তখন কিন্তু শুধুমাত্র উত্তরটাই লিখবে, অর্থাৎ কোন প্রতিবর্ত ক্রিয়ার এটি উদাহরণ, সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ না সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ, এই যে উত্তরটা এটা লিখবে। লিখে সেখানে হাইলাইট করতে পারো, আবার নাও পারো। এটা গেল তাহলে ওখানে 1 নাম্বার যে প্রশ্ন আছে সেটা সরাসরি যে অ্যান্সারটা। ওখানে কিন্তু বিভিন্ন টাইপের প্রশ্ন থাকে, কোনোটাও থাকে দেখা যাবে যে সম্পর্ক নিরূপণ করতে বলেছে, তো সম্পর্ক নিরূপণ যেটা আছে
সেটা কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে যে ওইখানে সম্পর্কেতে কি বলা আছে। তাহলে সেটা খুব ভালো করে পড়ে তবে কিন্তু পরবর্তী সম্পর্ক যেটা আছে সেটা লিখবে। আর আমি এটা বলবো, সম্পর্কটা পুরোটাই তুলে দিলে কি হয়, আগের যে সম্পর্কটা আমি তুললাম, পরের যে সম্পর্কটা যেটা লিখবো তার তলায় যে হাইলাইট করব উত্তরটাকে, সেটা কিন্তু সুবিধা হয়। স্যার ঠিক বললাম তো? একদম ঠিক। হ্যাঁ, শুধু তাই না, আর কিছু ওর সঙ্গে আমি একটু অ্যাড করছি। শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও একটু তুলে করলে ভালো হয়। যদিও অনেকের ক্ষেত্রে হ্যান্ডরাইটিং যদি স্লো হয় সমস্যা হতে পারে না, এর ক্ষেত্রে কোনো নাম্বার কাটা হবে না। আর সর্বোপরি যেটা বলার সেটা হচ্ছে, যখন 1 মার্কের কোয়েশ্চেনগুলোর আনসার আমি করছি তখন ভালো করে যেটা লক্ষ্য করবে, অনেক ক্ষেত্রে কোয়েশ্চেনে না বাচক কিছু শব্দ থাকে, সেটা এমসিকিউ এর ক্ষেত্রেও থাকতে পারে। তো আমরা অনেক ক্ষেত্রে ওই নাটাকে অমিট করে যাই। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবে। আর আরেকটা কথা বলে নি, ম্যাডাম কিন্তু বলছেন লাইফ সায়েন্সের আনসার কিভাবে আমরা লিখব। অনেক সাবজেক্টে সেখানে কোয়েশ্চেনেই দেওয়া থাকে যে পূর্ণ বাক্যে উত্তর করতে হবে। আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবি। অনেক সাবজেক্টে কোয়েশ্চেনে লিখেই দেওয়া থাকে যে সেখানে পূর্ণ বাক্যে উত্তর করতে হবে। তো সেক্ষেত্রে সেই সাবজেক্টের ক্ষেত্রে আমি কিন্তু পূর্ণ বাক্যে উত্তর করব। আর লাইফ সায়েন্সেও যদি কোনো জায়গায় লেখা থাকে যে পূর্ণ বাক্যে উত্তর করতে হবে, তাহলে করলে ভালো। কি বললাম, বোঝা গেল? আর ছবির ব্যাপারে একটু আসি। তো ডায়াগ্রাম, লাইফ সায়েন্স মানে যেমন জিওগ্রাফি ডায়াগ্রাম ছাড়া হয় না, একই রকম ভাবে আমাদের লাইফ সায়েন্সেও ডায়াগ্রাম দিতে পারলে ভালো হয়। তবে আমাদের ঘ বিভাগে একদম ডেফিনাইট করে ওখানে দেওয়া থাকে যে একটা ছবি আঁকতে হবে, দুটো দেওয়া থাকে অপশন, মানে একটা অথবা আরেকটা। তো এবারে তোরা প্রত্যেকেই যেহেতু টেস্ট পরীক্ষা পার হয়ে গেছিস, মানে টেস্টে তোরা অ্যালাউ হয়ে গেছিস, অতএব তোরা জেনেই গেছিস যে কোন কোন ছবিগুলো ইম্পর্টেন্ট ছবি। চোখ তো অবশ্যই আছে, প্রতিবর্ত চাপ, তার পাশাপাশি কোষ বিভাজনের যে ভাগগুলো আছে মাইটোসিসের ক্ষেত্রে, তো তাদের যে কোনো একটা দিয়ে আসতে পারে। এবার ছবি আঁকার ক্ষেত্রে বলি, আমি এবং শুভ্রা একমত, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকলে পেন্সিলেই লেভেলিং করবি, না হলে ছবিটা আঁকলাম পেন্সিলে আর লেভেলিংটা করলাম পেনে, এই যেন কাকের ময়ূর সাজা হয়ে গেল। তো ম্যান টু ম্যান ভ্যারি করে, আমি না বলছি না, তবে এটা বেটার যে পেন্সিলে এঁকে পেন্সিলেই লেভেলিং করা। আর লেভেলিং করতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে দেখি যেটাকে পয়েন্ট আউট করছি দেখলাম হয়তো বা সেই পর্যন্ত রেখাটা পৌঁছালোই না, সেই পর্যন্ত রেখাটা পৌঁছায়নি, তার আগে থেকেই রেখাটা অমিট হয়ে গেছে, লিখে দিয়েছি এটা এই। সেক্ষেত্রে কিন্তু এক্সামিনার ইচ্ছা করলে নাম্বার কেটে নিতে পারেন। তাহলে কিভাবে করতে পারি, সঠিক হবে কি রকম না, কার্সর মানে যেটা তীর চিহ্ন দিই সেটা লেখার দিকে না দিয়ে ছবিতে যেখানে পয়েন্ট আউট করতে হবে আমি কার্সরটা সেখানেই দেবো। কি বললাম, বোঝা গেল? তাহলে কার্সর দিয়ে আমি পয়েন্ট আউট করছি যে এই জায়গাটাকে আমি চিহ্নিত করলাম। শুধু তাই না, এটা আমি কিসের ছবি এঁকেছি, নিচে কিন্তু সেই নামটা লিখতে হবে। কি বললাম, বোঝা গেছে? ঠিক আছে। আমরা এমসিকিউ এবং আরো 21 নাম্বার নিয়ে আলোচনা শুনে নিয়েছি স্যার ম্যামদের কাছ থেকে। ম্যামের কাছে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা শুনে নেব। আরেকটা জিনিস ছবির ক্ষেত্রে স্যারের পারমিশন নিয়ে বলছি স্যার, সেটা হচ্ছে অনেক সময় ভুল হয় ওই 4-এর দাগের মানে 4.1, তারপরে যে ছবিটা রইল, তারপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য থাকে, অনেক সময় অনেকে ভুল করে
যে 4.1A ওটা প্রশ্নটা দেখলো, দেখে ভাবলো মিস্টেক হয়, কিন্তু এটা অনেক সময় দেখেছি যে ওটা লিখতে শুরু করে দিল, তারপরে ভাবলো যে না এটা তো নয়, তারপরে 4.2 অন্য জায়গায় আছে, এটাকে কিন্তু একটু খেয়াল রেখে করতে হবে যে আমি 4.1 যেটা সেটা আমি ছবি আঁকছি, আর তারপরে যেটা সেটা লেখাই থাকে দৃষ্টিহীনদের জন্য, ওখানে লেখা থাকে। ঠিক আছে, এরপরে তাহলে 2 নাম্বার যে প্রশ্নগুলো থাকে আমাদের, ওইখানে কিন্তু পার্ট প্রশ্ন থাকে অনেক, মানে 1+1 এইরকম ধরনের প্রশ্ন থাকে। ওখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে হবে যে যেখানে পার্থক্যগুলো আছে সেইগুলো হচ্ছে বেশি যদি অ্যান্সার করা যায়, পার্থক্যগুলো যদি চুজ করা যায়, তাহলে কিন্তু সেখানে নাম্বার কাটার কোনো স্কোপ থাকে না, অর্থাৎ আমরা ফুল মার্কস পেতে পারি ওইগুলো। আর ওইখানে বিষয় দেওয়ার একটা ব্যাপার থাকে যে আমি বিষয় দিচ্ছি, বাঁদিকে থাকে বিষয়, সেই বিষয়গুলো আমরা ঠিকঠাক করে দেবো। অনেক সময় প্রশ্নপত্রে বিষয়গুলো দেয়া থাকে, প্রশ্নপত্রে বিষয়গুলো দেয়া থাকলে তো খুবই ভালো, ওখানে ওই বিষয়গুলো তুলে নিয়েই তাহলে আমরা পরপর পরপর লিখে দিতে পারি। আর যদি বিষয় না থাকে তাহলে কিন্তু নিজেদেরকে তৈরি করতে হয় বিষয়গুলো। যদি মনে হয় যে বিষয়গুলো তৈরি করতে পারছি না, তখন কি করবে না, তখন ওই বিষয়গুলো না দিয়েও কিন্তু ওইখানে পার্থক্য লেখা যেতে পারে। আমি স্যারের সাথে সেটাই আলোচনা করছিলাম, স্যার বললেন হ্যাঁ এরমভাবে লেখা যেতে পারে। আর সংজ্ঞা যদি থাকে, সেখানে সংজ্ঞা যে লিখবো, লেখার সময় কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো কাটাকাটি করা যাবে না ওইখানে। তাহলে সংজ্ঞা লিখলে একটা হেডিং করলাম সংজ্ঞাতে, তারপরে সংজ্ঞাতে অবশ্যই দিতে হবে কি, সেটা হচ্ছে উদাহরণ। যদি উদাহরণ থাকে উদাহরণ, যদি কোনো ব্যতিক্রম থাকে তাহলে ব্যতিক্রম, আর যদি কোনো একটা সমীকরণ থাকে তাহলে সেই সমীকরণ দেয়া যেতে পারে। আর বৈশিষ্ট্য বা গুরুত্ব, সেটা কিন্তু উত্তরটাকে আরও সাবলীল করে। সেই জন্য আমরা সংজ্ঞা লেখার সময় সেখানে কোনো বৈশিষ্ট্য বা সেখানে যদি কোনো গুরুত্ব থাকে, সেগুলোকে দিয়ে সুন্দর করে কিন্তু একটা অ্যান্সার রেডি করব। আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে পার্থক্যতে আমরা কি দিই না, উদাহরণ দিই। উদাহরণ অবশ্যই দিতে হবে, মানে পার্থক্যতে উদাহরণ অবশ্যই দিতে হবে, কিন্তু সেটা পয়েন্টের মধ্যে ধরা হয় না। অর্থাৎ এই যে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার থাকলে যে 3টে লিখছি 1 2 3 করে, বা 2 নাম্বার থাকলে যে 2টো লিখছি 1 2 করে, সেখানে কিন্তু এই উদাহরণটা সেখানে পয়েন্টে কিন্তু ধরা হয় না। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 2 নাম্বারের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, একটু বলি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। যেমন 2 মার্কের কোয়েশ্চেন পড়লো, দ্বিনিষেক কাকে বলে। তো দ্বিনিষেক আমরা ডেফিনেশন প্রত্যেকেই জানি, প্রত্যেকে ডেফিনেশনটাও লিখে দিল, খুব বেশি হলে 2টো লাইন। তো সবার মনে তখন প্রশ্ন আসতে পারে, একটা 2 মার্কের আনসার 2টো লাইনে হয়ে গেল, স্যার কি নাম্বার দেবেন? স্যার নাম্বার দেবেন। এবার প্রশ্ন হচ্ছে, যখন উনি দেখছেন যে স্টুডেন্টটি বেশ ভালো, তখন কিন্তু উনি দেখবেন যে এর মধ্যে আরো কিছু কোয়ালিটি আছে কিনা, উনি এটা খুঁজবেন। তো সেক্ষেত্রে ওনার চাহিদা কিন্তু বেড়ে গেছে। উনি খাতাটা দেখছেন, খাতাটা খুব ভালো খাতা, তাহলে খাতাটায় আরো কিছু পাওয়ার উনি আশা রাখেন। তো এক্ষেত্রে যেটা শুভ্রা বলল, যে যেখানে সমীকরণ দেওয়ার বা যেখানে ছবি দেওয়ার, সেখানে কিন্তু আমরা এগুলো অ্যাড করব। যেমন এই দ্বিনিষেকের ক্ষেত্রে যদি আমি এখানে ওই সমীকরণটুকু দিয়ে দিই, সমীকরণ বলতে জাস্ট লিখলাম যে প্রথম পুংজনন কোষ যুক্ত ডিম্বাণু, তার মানে প্রথমবার নিষেক ঘটছে। অ্যারো দিয়ে লিখলাম জাইগোট, ব্র্যাকেটে প্রথমবার নিষেক বা ফার্স্ট নিষেক। দ্বিতীয়টা করলাম দ্বিতীয় পুংজনন কোষ প্লাস নির্ণীত নিউক্লিয়াস, শস্য বা শস্য নিউক্লিয়াস দ্বিতীয়বার। তাহলে সেখানে আমি সংজ্ঞাটা যেমন দিলাম, পাশাপাশি দেখিয়েও দিলাম। তা এই ধরনের জিনিসগুলো কিন্তু করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে যেটুকু আমি তথ্য দেবো সেটুকু তথ্য যেন নির্ভুল হয়, না হলে আমি ডেফিনেশনটা ঠিক লিখেছি, পরের পার্টটুকু লিখতে গিয়ে সেখানে আমি ভুল করে ফেললাম, সেখানে কিন্তু এক্সামিনারের উপর এফেক্ট করতে পারে। কি বললাম, কথাটা বোঝা গেছে?
আর যে জায়গাগুলোই ডায়াগ্রামের জন্য সেখানে আলাদা করে কোনো নাম্বার নেই। কিন্তু যদি আমার মনে হয় যে যেমন কোষ বিভাজন, সেখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ কোনো একটার বৈশিষ্ট্য লিখতে বলেছে, আমি বৈশিষ্ট্য ঠিকঠাক লিখে দিয়েছি, পাশাপাশি যদি আমি ডায়াগ্রামটা দিতে পারি তাহলে ডায়াগ্রামটা অবশ্যই দেবো। কি বললাম, বোঝা গেল? আমাদের একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা। খুব একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আনসারটা লিখে দিয়ে আসি, আমরা কিন্তু কোনো ডায়াগ্রাম দিই না। এখানে আমরা ডায়াগ্রাম দিতে পারি। এবারে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ফার্নের জনুক্রম। দুভাবে কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে রেখচিত্রের মাধ্যমে, আর একটা ব্যাখ্যা। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার ব্যাখ্যা দিতে বলেছে, তাহলে তো আমি তো শুধু ব্যাখ্যাই দিয়ে দিতে পারি। ব্যাখ্যাটা আমি দিলাম, দেওয়ার পাশাপাশি যদি সময় থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি ওই রেখচিত্রটাও দিয়ে দেবো। কি বললাম, বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো আমাদের জাস্ট এক্সামিনারকে প্লিজড করার জন্য, এই নয় যে যদি না করি নাম্বার কেটে নেবে। কিন্তু ছোটখাটো যদি কোনো মিস্টেক থাকে তাহলে উনি এক্সকিউজ করবেন। ঠিক আছে? তাহলে আমাদের কাজ হবে মোটামুটি ওনাকে প্লিজড করা। আর সেক্ষেত্রে আমরা প্রথম যেটা করব, খাতাটা নিট অ্যান্ড ক্লিন আমরা সিকোয়েন্সে করব। প্রথমে ক বিভাগ, যেটা পারবো না গ্যাপ দিয়ে রেখে দেবো। তারপরে খ বিভাগ, খ বিভাগেও পরপর অ্যাজ ইউজুয়াল। তারপরে গ বিভাগ, তারপরে আসছে ঘ বিভাগে। ঘ বিভাগে 5 মার্কের কোয়েশ্চেন। শুরু করো। 1 মিনিট। ম্যামের কাছে প্রশ্নের 5 নম্বরের প্রশ্নে যাওয়ার আগে আমার একটা আর্জি রইল, অনুরোধ রইল। আমাদের স্টুডেন্টরা বোধহয় চাচ্ছে একটা মডেল আনসার কেমন হতে পারে। ম্যাম নিজেই নিজেকে প্রশ্ন করবেন 5 নম্বরের, তার মডেল আনসারটা কেমন হবে উনি যদি আমাদের একটু বুঝিয়ে দেন। কেমন? 5 নাম্বার যে প্রশ্ন থাকে, তাতে 3+2 এইরকমভাবে থাকে, বা কোনোটাও থাকে 2+3 এইরকম, বা 2.5+2+2+1, 2+2+1, আবার কোনোটাও থাকে 4+1, এরমভাবেই থাকে। এবার ওখানে যদি এইরকম প্রশ্ন থাকে যে শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য লেখো, একটা প্রশ্ন আছে, তাহলে সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা কি করব? সেই প্রশ্নের ক্ষেত্রে তাহলে আমরা 3 নাম্বার রয়েছে, আর তার সাথেই যদি অন্য আরেকটা প্রশ্ন থাকে, ওর সাথে সাথে কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, সেটা যদি থাকে তাহলে সেটা থাকবে 2 নাম্বারে। অর্থাৎ এরম থাকতে পারে যে একটা খেচর প্রাণী, তার নাম কি, আর তার অভিযোজনে কোন অঙ্গটা সাহায্য করে, আর তার ভূমিকা কি, এরম থাকতে। ওইখানে একটা গোল বুলেটিং করব, একটা বুলেটিং করে দেবো ওইখানে। তাহলে সেই যে বুলেটিং করছি পরীক্ষক ভাববে তাহলে এটা ফার্স্ট বুলেটিং হলো,
অর্থাৎ এখানে শিম্পাঞ্জির যে আচরণগত বৈশিষ্ট্য, এবারে খুব ইম্পর্টেন্ট এটা, তাহলে সেখানে ফার্স্ট বুলেটিংয়ে ওই 3 নাম্বারের জন্য আমি হেডিং করেছি শিম্পাঞ্জির আচরণগত বৈশিষ্ট্য করে 3টে লিখলাম। তারপরে প্রশ্ন তাহলে কি ছিল, খেচর অভিযোজিত একটা প্রাণীর নাম কি, তার জন্য একটা ছোট্ট মতো বুলেটিং করলাম। বুলেটিং করে সেখানে তাহলে লিখবো কি, খেচর অভিযোজিত প্রাণী অর্থাৎ পায়রা, এটাকে আমরা হাইলাইট করলাম, অর্থাৎ আমরা বুঝিয়ে দিলাম যে কোন প্রাণীটা খেচর অভিযোজিত। হাইলাইট করলে কি হয়, স্যারেদের কিন্তু ওইখানে একটা নজর যায় যে এইখানে অ্যান্সারটা আছে, নাহলে অ্যান্সারটা কিন্তু খুঁজতে হয়, তাহলে সেখানে হাইলাইট করা হলো। খেচর অভিযোজিত প্রাণী এই পায়রার বায়ুথলি কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার খেচর অভিযোজনে আমরা আবার সেইখানে গুরুত্ব যেখানে আছে তার জন্য আবার একটা বুলেটিং করলাম। বুলেটিং করে তাহলে লিখবো কি না, লিখবো পায়রার খেচর অভিযোজিত অঙ্গ হিসাবে বায়ুথলির ভূমিকা। এবার এই যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু আমরা ছবি দিতে পারি, ছবিটা যে একবারে দিতেই হবে সেটা কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। অনেকে ভাবতে পারে যে আমি তো ভালো ছবি আঁকতে পারি না, আমার ছবিটা বেঁকে যায় বা ছবিটা কীরকম হবে, যারা আঁকতে পারছে তারা কিন্তু ওখানে এঁকে দিতে পারে, মানে লিখতে লিখতে সাপোর্টিং হিসাবে আমরা কিন্তু ওই ছবিটা দিতে পারি, অর্থাৎ যে বায়ুথলির যে ছবিটা আছে সেই ছবিটা। একেবারেই বলছি, বারবার অনেকে টেনশন করতে পারে আমি তো ভালো ছবি আঁকতে পারি না, সেখানে কিন্তু একদমই বলে দেয়া নেই ওখানে যে ছবি আঁকতেই হবে, তবে ছবি দেয়া যেতে পারে, দিলে কিন্তু উত্তরটা আরও ভালো হয়। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে যেখানে যেখানে ছবি দরকার সেখানে সেখানে কিন্তু ছবি দিলে খুবই ভালো হয়। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো যে 5 নাম্বার কীরকম ধরনের আসবে। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করি। ম্যাম বললেন যে ছবি, ডায়াগ্রাম অনেকে আঁকতে পারে না। আমাদের মেন যেটা দরকার, ডায়াগ্রামটা হবে সায়েন্টিফিক, আর্টিস্টিক নয়। আমরা স্কেচ করলাম, অনেক কিছু করলাম, কিন্তু ছবিটা ঠিকঠাক হলো না, লাইনও সব ঠিকঠাক আছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, কম আসতে পারে। ছবি সবসময় হবে সায়েন্টিফিক ছবি। কি বললাম বোঝা গেল? যেমন অনেক ক্ষেত্রেই ছেলেমেয়েরা ভুল করে, পিতবিন্দু, ওখানে একটা ছোট্ট কার্ভ আছে, অনেকে সেটা কার্ভ করে না। অনেকে কি করে না, লেন্সের সোজাসুজি হয়তো বা ওই অন্ধম বিন্দুটাকে পয়েন্ট করে দেয়, তাহলে সেক্ষেত্রেও ছবিটা ভুল হয়ে যায়। তাহলে আমাকে ছবিটা পারফেক্ট আঁকতে হবে। ছবিটা একটু টেরা বাঁকা হলো কি লাইনটা একটু টেরা বাঁকা হলো, সেটা কিন্তু এখানে কোনো এফেক্ট করবে না। কি বললাম বোঝা গেল? অতএব তোমাকে একজন ভালো আর্টিস্ট হতে হবে এরকম কোনো মানে নেই। তুমি ছবিটা যেটা আঁকবে সেটা যেন সায়েন্টিফিক ওয়েতে হয়। জানি না এই প্রশ্নটা করা ঠিক হবে কিনা, তবু আমার মনে হয়েছে যে এই বছরের জন্য যদি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা জায়গা স্যার ম্যামরা যদি আমাদের একটু বলেন ছাত্রছাত্রীদের, আমার মনে হয় কি উপকার হবে। তো কিছুটা জায়গা, দু একটা জায়গা যদি বলেন। আমি তো অলরেডি বলে দিয়েছি যে ফার্নের জনুক্রম এটা একটা অবশ্যই। তার পাশাপাশি আমরা যদি অভিব্যক্তিতে ঢুকি, সেখানে আমরা দেখেছি এবারে এসেছে কোনটা না, হৃৎপিণ্ড এসেছে। তাহলে ঘোড়া মানে জীবাশ্ম গঠিত প্রমাণ, এটা খুবই ইম্পর্টেন্ট। এমব্রায়োলজিক্যাল এভিডেন্স যেটা মানে বায়োজেনেটিক ল, সেটা খুব ইম্পর্টেন্ট। আর আমরা সবসময় দেখে থাকি যে মেন্ডেলের ক্ষেত্রে কোনো বছর যদি দ্বিসংকর জনন এসছে তাহলে অপোজিট এক সংকর জনন, আবার যদি মটর গাছ এসছে তাহলে গিনিপিগ। তাহলে আমাদের ওখানে কিছু করার নেই, ওই 3টে করতে হবে একটাকে বাদ দিয়ে, ঠিক আছে? আর যেহেতু মানুষের লিঙ্গ নির্ধারণের একটা কোয়েশ্চেন ওখানে এসে গেছে এবং থ্যালাসেমিয়া থেকে এসে গেছে, তাহলে এবারে হিমোফিলিয়া ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে? তবে ভালো ছেলে মেয়ে তারা সাজেশন করে না, তাদেরকে পুরো বইটাই পড়তে হবে এবং ভালো করে খুঁটিয়েই পড়তে হবে। কারণ একটা জিনিস খেয়াল কর, এদিকে 15, ওখানে 21, তার মানে 36 নাম্বার টোটালি শর্ট কোয়েশ্চেন। তার পাশাপাশি যে 24 এবং 30 মার্কস, সেখানেও আমাদের শর্ট কোয়েশ্চেন থাকলেও থাকতে পারে,
ঠিক আছে, তার মানে আমি ধরে নিতে পারি প্রায় 45 নাম্বার শর্ট কোয়েশ্চেনের উপরে, বাকি 45 নাম্বার আমার 2 বা 3। ঠিক আছে, তাহলে খুব একটা বেশি আমাদের লিখতে হচ্ছে না। আর লেখার প্রসঙ্গে বলি, প্রতিটা সাবজেক্টেই স্যারেরা ম্যাডামরা বলেছেন যে টু দ্য পয়েন্ট আনসার, ইভেন ইতিহাসেও বলে গেছেন উনি। ঠিক আছে, আমরা এটা সবসময়ই চাই সংক্ষিপ্ত এবং যথোপযুক্ত। আর ম্যাম তো বারবার একটা কথা বলছে কি না, হাইলাইট করা। হাইলাইট মানে যেটাকে আমরা ওখানে, ধর সাপোজ একটা ডেফিনেশন দেওয়া হলো, এবার ডেফিনেশনের পাশাপাশি একটা সায়েন্টিফিকের নাম বা একটা এক্সাম্পল দেওয়া হলো, তো আমরা সেটাকে যদি হাইলাইট করি, আন্ডারলাইন করে দিই, এবার আন্ডারলাইনটা আমি অন্য কোনো কালারের পেন্সিল দিয়ে করতে পারি, শুধুমাত্র লাল আর সবুজ বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে এগুলো করা যেতে পারে। এগুলো আমরা একটু এক্সট্রা নাম্বার পাওয়ার জন্য, তাহলে কি বললাম, ডায়াগ্রাম, যেখানে মানে আমরা ডায়াগ্রাম দিতে পারবো সেই জায়গাগুলোতে অবশ্যই ডায়াগ্রাম দেবো। আমরা এক্সাম্পল যেগুলোর ক্ষেত্রে দিতে পারছি এক্সাম্পল দেবো। পার্থক্যর ক্ষেত্রে যেখানে আমরা বিষয় দিতে পারছি সেখানে বিষয় দেবো। যেখানে আমরা পয়েন্ট করে লিখতে পারবো সেখানে আমরা পয়েন্ট করেই লিখবো। তাহলে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা সব সময় চেষ্টা করব এই নর্মসগুলো একটু মেনে চলতে। ঠিক আছে, তাহলে তোদের জন্য আবার একবার অল দ্য বেস্ট। হ্যাঁ, 2025-এ ম্যামের কাছ থেকে কিছু ইম্পর্টেন্ট জায়গা যদি উনি বলেন আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের জন্য, সেইগুলো যদি স্যারের বাইরে যদি কিছু থাকে ইম্পর্টেন্ট জায়গা। ইম্পর্টেন্ট জায়গা বলতে এবারে মৌমাছির নৃত্যটা সবাই জানে যে ওয়াগল ড্যান্স আর চক্রাকার যে নৃত্যটা আছে ওটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আর ওটা লিখতে গেলেই কিন্তু ছবিটা মাস্ট, মানে ছবিটা কিন্তু দিতেই হবে, ডায়াগ্রাম অবশ্যই দিতে হবে। এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আর আমি যেটা উদাহরণ দিয়ে বললাম শিম্পাঞ্জি, ওটা এবারে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আর একটা হিমোফিলিয়া বা চেকার বোর্ড যেটা আমরা পড়ি, এক সংকর জনন বা দ্বিসংকর জননের যে চেকার বোর্ডগুলো থাকে, ওই চেকার বোর্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। গ্যামেট উৎপাদন পদ্ধতি আমরা সকলেই পড়াশোনা করেছি, আমরা সকলেই জানি যে হোমোজাইগাস, হেটেরোজাইগাস, এই যে ব্যাপারগুলো থাকে আমরা পড়াশোনা করেছি। ওয়াই ওয়াই আর আর মানে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর আর ছোট হাতের আর। এবার দিয়ে দিল কি কয়টি গ্যামেট উৎপাদন হবে এইখান থেকে। এবার অপশানে 2, 4, 5, 6 এরমভাবে দেয়। তাহলে আমরা এখানে কি করি, 2 টু দি পাওয়ার n, তাহলে সেই n সমান হচ্ছে কি না হেটারোজাইগাস, অর্থাৎ সংকর কটা আছে ওইখানে বৈশিষ্ট্য, সেটাই আমরা বাঁচতে শুরু করি। অর্থাৎ বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এটা মানে কি না এটা হলো কি না একটা সংকর বৈশিষ্ট্য, হেটারো বৈশিষ্ট্য। আর বড় হাতের আর ছোট হাতের আর, এটা একটা কি হলো না এটাও একটা সংকর বৈশিষ্ট্য বা হেটারো বৈশিষ্ট্য। তাহলে আমরা কটা পেলাম এখানে না 2টো পেলাম আমরা এখানে। তাহলে ওই এনের জায়গায় আমরা কি লিখবো না 2, তাহলে 2 টু দি পাওয়ার, এই যে এনের জায়গায় 2 লিখলাম, 2 টু দি পাওয়ার 2 হলো, অর্থাৎ কি হলো না 4টি হয়েছে। আবার যদি ওটা অন্যভাবে পড়ে, অর্থাৎ এরমভাবে আসতে পারে, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই দিল, কিন্তু ছোট হাতের আর ছোট হাতের আর দিল, অর্থাৎ বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই রইল কি না সংকর বা হেটারো, আলাদা আলাদা তারা, কিন্তু ছোট হাতের আর ছোট হাতের আর এরা কি হলো না একই। তাহলে এই যে একই বৈশিষ্ট্য, এটার জন্য কিন্তু আমরা হেটারোতে ধরবো না ওটাকে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n এর ঘরে তাহলে কি হবে না n এর ঘরেতে আমরা তাহলে 0 এটা কি দেবো, নিশ্চয়ই নয়। কারণ কি আমার হাতে একটা কিন্তু হেটারো বা সংকর বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, তাহলে 1 দিলাম। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কটা গ্যামেট উৎপন্ন হলো না 2টো গ্যামেট উৎপন্ন হলো হয়েছে। আবার একটা বৈশিষ্ট্য তুলে নিই, যেমন ছোট হাতের বি, ছোট হাতের বি, ছোট হাতের আর, ছোট হাতের আর। এবার আমরা খুঁজবো কি কোনটা কোনটায় আলাদা আছে। এবার আমাদের অ্যালিল 2টো করে থাকে, তাহলে ছোট হাতের বি, ছোট হাতের বি একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী, ছোট হাতের আর, ছোট হাতের আর আর একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো এবার 2 টু দি পাওয়ার n এর ওই n এর মান আমরা এবার খুঁজতে চলেছি, তাহলে সেখানে হেটারো বা সংকর নেই, তাহলে এবার কি হবে সেখানে, তাহলে নেই মানে কি না 0, তাহলে 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ সূচকের নিয়ম অনুযায়ী অঙ্কের ম্যাথামেটিক্সের, তাহলে 1, তাহলে কি হলো এখানে গ্যামেট 1 হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইবারে একেবারে। এবার আসছে কি স্যার বলবেন কিছু,
আহ, একটা কথা, সেটা হচ্ছে আরো এক ধরনের কোয়েশ্চেন আছে। কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা দিয়ে কোয়েশ্চেন আছে। যেমন বলে দিল 2n সমান 10 বা 12, তাহলে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত, শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত, এই ধরনের কোয়েশ্চেনটাও আছে। আর আরেকটা জায়গায় একটু ছেলেমেয়েরা ভুল করে, যদিও কোয়েশ্চেনটা এসে গেছে সেইভাবে দেখতে গেলে, ওই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে এক্স আর ওয়াই যখন লেখে অনেকে ছোট হাতে লিখে ফেলে। ওটা ছোট হাতে লেখা যাবে না, ওটা বড় হাতে লিখতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড, যখন হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ ওখানে লিখছি, তখন ব্র্যাকেটে অবশ্যই আমরা সেটা এন কি 2n সেটা কিন্তু উল্লেখ করব, ঠিক আছে? আর হচ্ছে ছক, চেকার বোর্ড, এটা কিন্তু আমরা খুব ভুল করি। হিমোফিলিয়ার ক্ষেত্রে সর্বদাই মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল, অর্থাৎ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত বংশগত রোগ, আশা করি সবাই জানো। আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিন্তু আলাদা, সেটা কি, সেটা কিন্তু এক্স ক্রোমোজোম নয়, সেটা হচ্ছে কি অটোজোমাল, দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী যে ক্রোমোজোম, অর্থাৎ অটোজোমাল। সেখানে কিন্তু সর্বদাই স্টুডেন্টরা কি করে, মাথার মধ্যে ওটা নিয়ে চলে আসে, ওটা বোধহয় সেক্স ক্রোমোজোম। সেই হিসাবে সবাই ছক কেটে ফেলি, আমরা ছক কেটে এক্স ওয়াই করে মেজর মাইনর সব গুলিয়ে ফেলি। থ্যালাসেমিয়া আমরা আলাদা রাখবো, সেটা হলো কি অটোজোমাল, আর যেটা হিমোফিলিয়া বা বর্ণান্ধতা সেটা হলো সেক্স ক্রোমোজোমাল। কিন্তু দুটোরই ক্ষেত্রে কি প্রচ্ছন্ন জিন গঠিত, অর্থাৎ রিসেসিভ বৈশিষ্ট্য দায়ী তাদের এই রোগটা প্রকাশ পাওয়ানোর জন্য। তাহলে থ্যালাসেমিয়া আমরা সর্বদাই মনে রাখবো কি দেহজ বৈশিষ্ট্য নির্ধারণকারী, অর্থাৎ অটোজোমাল। আর এখানে এক্স ক্রোমোজোম, এই এক্স ক্রোমোজোম যখন আমরা হিমোফিলিয়ার ক্ষেত্রে বলি যে বাবা কি হলো না আক্রান্ত, আর মা সেটা স্বাভাবিক হয়তো লেখা রয়েছে যে স্বাভাবিক, তাহলে সেখানে পুত্র সন্তান বা কন্যা সন্তান আক্রান্ত হওয়ার চান্স কতটা, এটা কিন্তু আমরা অনেক প্রশ্নেতে পেয়ে থাকি। আর এটা পেডিগ্রি অনুযায়ী, অর্থাৎ বংশতালিকা অনুযায়ী সেটা কি হয় না, বাবার থেকে কোনো বৈশিষ্ট্য সেটা কিন্তু মেয়েতে আসে, আর মায়ের থেকে কোনো বৈশিষ্ট্য সেটা কিন্তু ছেলেতে আসে। এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের পেডিগ্রি নিয়ম অনুযায়ী। এবার এই যে হিমোফিলিয়া, তাহলে হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কি করি না, আমরা প্রত্যেকেই একটা বক্স টেনে নিই, চেকার বোর্ড টেনে নিয়ে আমরা এক্স ওয়াই লিখি, অর্থাৎ আমরা জানি আমাদের বাবা অর্থাৎ পিতা, অর্থাৎ তাহলে ছেলেদের ক্ষেত্রে কি হয় এক্স আর ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে কি হয় তাহলে না এক্স আর এক্স। এবার আমার কিরম বলে দেয়া আছে, যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটা এক্সই থাকে, তাই একটা এক্সেই মিউট্যান্ট অ্যালিল থাকবে, তার মানে একটা এক্সে মিউট্যান্ট অ্যালিল থাকা মানেই সে কিন্তু আক্রান্ত, আর একটা এক্সে মিউট্যান্ট অ্যালিল না থাকা মানেই সে কিন্তু আক্রান্ত নয়, সে কিন্তু স্বাভাবিক। আর অন্যদিকে যদি আমরা বলি মেয়েদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে সেখানে কি হয় দুটো এক্স, অর্থাৎ দুটো এক্সের মধ্যে একটা এক্সে তাহলে মিউট্যান্ট অ্যালিল আছে, একটাই নেই, তার মানে কি সে বাহক। আর দুটো এক্সেই মিউট্যান্ট অ্যালিল আছে, তার মানে সে কি হলো না সে হলো আক্রান্ত। দুটো এক্সেই মিউট্যান্ট অ্যালিল নেই, তাহলে সে কি হবে না সে হবে স্বাভাবিক। এবার কালার ব্লাইন্ডদের ক্ষেত্রে আমরা কি করি, কালার ব্লাইন্ড সি, তাই সি হিসাবে ধরি আমরা। কখনো কখনো কোনো বইয়ে দেয়া থাকে সি প্লাস হিসাবে, কখনো শুধুই সি দেয়া থাকে। আবার আমরা কি করি, ওই যে এক্স ক্রোমোজোমে যখন হিমোফিলিয়ার কোনো মিউট্যান্ট অ্যালিল লিখবো, তখন সেখানে আমরা কি করতে পারি বড় হাতের এইচ দিতে পারি, নচেত আমরা কি করতে পারি ছোট হাতের এইচে প্লাস ধরে সেটাকে কিন্তু ব্র্যাকেটে আমাদেরকে দিয়ে দিতে হবে ওটা মিউট্যান্ট অ্যালিল হিসাবে আমি কি ধরছি। বড় প্রশ্নের ক্ষেত্রে স্যার বলেছিলেন আমাকে যে 5 নম্বরের বড় প্রশ্ন যেটা, সেখানে কীরমভাবে আসতে পারে। যদি আমার 5 নম্বরের বড় প্রশ্ন ওখানে আসে, তাহলে কিন্তু এই মিউট্যান্ট অ্যালিলটা আমাকে ব্র্যাকেটে লিখে দিতে হবে যে আমরা এইচ প্লাস বা বড় হাতের এইচ, এটাকে আমরা কি ধরছি, মানে আক্রান্ত ধরছি না এটাকে স্বাভাবিক ধরছি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এটা আমাদের একটা বোর্ড ওয়ার্কের ব্যাপার, একেবারে পুরোপুরি চেকার বোর্ডটা। আর এইখানে যখন থ্যালাসেমিয়াতে যাচ্ছি, তখন কিন্তু আর এক্স আর ওয়াই আসছে না, তার মানে আমরা পার্নেট পর্ব যেটা বলেছি এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা এইভাবেই শিখি। তাহলে ওখানে কি না লিখেছি ওপরে এক্স ওয়াই, যদি বাবা যদি স্বাভাবিক হয়,
আর নিচে লিখেছি তাহলে কি বক্সের বাঁ দিকে, সেটা হলো বুঝতে পারছো তোমরা সবাই, কিন্তু আশা করবো তোমরা সবাই তো ভালো এখানে। তাহলে এখানে কি না বাহক যদি হয় তাহলে এক্স এইচ আর এক্স রয়েছে। এবার আমরা কি করি না গুণ করি, অর্থাৎ এইখানে নিচের দিকে মায়ের ক্ষেত্রে যে বা মেয়েদের ক্ষেত্রে যে এক্স এক্স থাকে, ওপরে এক্স আর ওয়াইতে আমরা গুণ করি। একটা এক্সের সাথে যখন একটা এক্স গুণ করি ফার্স্ট ঘরে আমরা বসাই, তাহলে ওপরে নেই কিন্তু নিচে একজনের আছে, তাহলে কি হলো এক্স এইচ এক্স, এটা হলো। এবার পরেরটা যখন করছি ওপরে আছে আর ওখানে ওয়াই, ওয়াইতে কোনো মিউট্যান্ট অ্যালিল থাকে না, কারণ আমরা জানি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত বংশগত ত্রুটি বা বংশগত রোগ। তাহলে এক্স আর ওয়াইটাকে ওখানে গুণ করে পরের ঘরে বসালাম এক্স আর ওয়াই। নিচের একটি ঘর তাহলে রয়েছে কি এক্স, সেখানে কিন্তু মিউট্যান্ট অ্যালিল নেই কারণ বাহক। তাহলে ওই এক্স এর সাথে ওপরের যে স্বাভাবিক পিতা তার তাহলে এক্স এক্স আবার গুণ করলে এক্স আর এক্স হলো, আর ওপরে কি আছে এক্স আর ওয়াই, তাহলে আবার কিন্তু এক্স আর ওয়াই হলো। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আশা করি বোঝাতে পেরেছি যে কে কে আক্রান্ত হলো, কারণ বোর্ড ওয়ার্ক করলে খুব ভালো হয় স্যার। এটা একদমই এই অসুবিধাটা ফিল করছি আমরা। আমাদের একটি স্মার্ট ক্লাসরুম রয়েছে কিন্তু সেখানে স্থান সংকুলন হবে না। যাই হোক, আগামী বছর আমরা আবার এই প্রোগ্রাম করব, প্রজেক্টরের মাধ্যমে অন্তত এই বোর্ডগুলো বা অন্যান্য যে কাজ সেটা দেখানোর চেষ্টা করব। বেশ, আপনি কি কন্টিনিউ করবেন আরেকটু? বেশ, আরেকটু। থ্যালাসেমিয়ার যেহেতু অটোজোম, তাহলে তোমরা কি করবে, তোমাদের কিন্তু মেজর মাইনর খুব ভুল হয় সেখানে, তাহলে কি করবে সেখানে কিরকম হবে তাহলে না, যেহেতু অটোজোমাল তাই এ হিসাবে ধরে নেবে, মানে বড় হাতের এ বড় হাতের এ, বড় হাতের এ ছোট হাতের এ, আর ছোট হাতের এ ছোট হাতের এ, অর্থাৎ ছোট হাতের এগুলো হলো কিনা রিসেসিভ অর্থাৎ প্রচ্ছন্ন যেটাকে বলি, আর বড় হাতের এ আর ছোট হাতের এ এটা কি হলো তাহলে না, এটা আমরা যে সংকর বলেছি এখানে তাহলে ধরবো মাইনর, ঠিক বলছি তো স্যার, এখানে ধরবো তাহলে মাইনর। আর বড় হাতের এই ছোট হাতের যেহেতু রিসেসিভ বা প্রচ্ছন্ন এটা কিন্তু হবে আক্রান্ত। যদি এবার তোমাদেরকে প্রশ্ন করি যে এই রকম যদি হয় যে একজন বা পিতা হচ্ছে মেজর থ্যালাসেমিক, ঠিক আছে, আর একজন মাতা সেও মেজর থ্যালাসেমিক, তাহলে দুজনের ক্ষেত্রে যখন আমরা ক্রস করব তখন তাহলে সন্তানদের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার চান্স কতখানি বলো? ইয়েস, তাহলে 100%, ঠিক আছে। আবার দেখো পরেরটা হলো কি হলো মাইনর এবং মাইনর, নিজেরাই দেখো ইমাজিন করো বুঝতে পারবে। মাইনর আর মাইনর অর্থাৎ কি না, পিতাও হচ্ছে মাইনর আর হচ্ছে মাতাও সেখানের ক্ষেত্রে কি না মাইনর, এই যে মাইনর থ্যালাসেমিয়া। তাহলে এটা যখন ছকে বসাবো তখন তাহলে কি হবে, দুজনেই কিন্তু মাইনর। মাইনর মানে কি বলেছিলাম, বড় হাতের এ আর ছোট হাতের এ, এটা বললাম। তাহলে এই দুটোকে যদি ক্রসে বসায় একটা বড় হাতের এ একটা বড় হাতের এ হবে, একটা বড় হাতের দুটো বড় হাতের এ ছোট হাতের এ হবে, আর একটা ছোট হাতের এ ছোট হাতের এ হবে। তাহলে আক্রান্ত কতটা হলো 25%, কারণ চারটে ঘরের জন্যে 25 করে কি হয় না 100 হয়। এবার ওখানে কি হয় না, ওখানে এরম বলা থাকে যে সন্তানদের মধ্যে যদি হয় তাহলে আমরা কি করব, চারটে ঘরে নেব, আর যদি পুত্র সন্তানদের মধ্যে হয় তাহলে আমরা কি জানি প্রবাবিলিটি অনুযায়ী না 50-50, তাহলে 50 হচ্ছে কন্যা সন্তানদের জন্য আর বাকি 50 হলো পুত্র সন্তানদের জন্য। তাই যদি শুধু পুত্র সন্তানদের জন্য বলে তাহলে আমরা 50 মানে দুটো ঘর নেব, তার মধ্যে আমরা দেখব কত হচ্ছে, দুজনেই আক্রান্ত হলে তাহলে 100, আর একজনে আক্রান্ত হলে তাহলে হবে কি 50, আর যদি পুত্র সন্তানদের বলে একই রকম ভাবে তাহলে বাকি দুটো ঘর রইল। আশা করি বোঝাতে পেরেছি এটা সবাইকে। আচ্ছা ম্যাম অনেক কথাই বলেছেন, আমি জাস্ট একটা পয়েন্ট মনে রাখতে বলবো। দেখ, উভয় ক্ষেত্রেই থ্যালাসেমিয়া সেটা অটোজোমাল, হিমোফিলিয়া বা কালার ব্লাইন্ড সেক্স ক্রোমোজোমাল। একটা কথা মাথায় রাখবি, উভয়ই কিন্তু প্রচ্ছন্ন জিনের জন্য ঘটে। আর একটা কথা কি, প্রচ্ছন্ন জিন সবসময় নিজেকে হোমোজাইগাস কন্ডিশনেই প্রকাশ করতে পারে। আবার রিপিট করছি কথাটা, বেঁটে বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ক্যাপিটাল টি স্মল টি বেঁটে নয়। কেন না, সেখানে একটা প্রকট জিন আছে, এটা হেটারোজাইগাস কন্ডিশন। স্মল টি বেঁটে, কেন
না সেটা হোমোজাইগাস কন্ডিশন, সেখানে কোনো প্রকট জিন নেই। মাথায় ঢুকেছে? তাহলে আমরা যতই ক্রস করি না কেন, কি থ্যালাসেমিয়া কি হিমোফিলিয়া, সেখানে আমাকে মাথায় রাখতে হবে যখনই ওই জিনগুলো হোমোজাইগাস কন্ডিশনে আসবে তখনই সে বা তিনি আক্রান্ত, আর যখনই এটা হেটারোজাইগাস কন্ডিশনে আছে তখন মহিলা হলে বাহক আর পুরুষ হলে স্বাভাবিক। মাথায় থাকবে, জাস্ট এইটুকু মাথায় রাখা। হেটারোজাইগাস কন্ডিশনে মহিলা যদি হয় তাহলে বাহক হবে, আর পুরুষ যদি হয় তাহলে স্বাভাবিক হবে। কারণ কি না, পুরুষের ওয়াই ক্রোমোজোমে কোনো আক্রান্ত জিন থাকে না বা কোনো জিন বহন করে না, একমাত্র জিন থাকে, জিনটার নাম কি? হোল্যান্ড্রিক জিন। ক্লিয়ার? তাহলে এইটুকু মাথায় থাকলেই কিন্তু যে কোনো ক্রস করতে পারবি। ঠিক আছে? ওকে, আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। 2 থেকে 3টে প্রশ্ন নেব, বাদবাকি প্রশ্নগুলো তোমরা আমাদের রেখো, আমরা স্যার ম্যামেদের কাছ থেকে তোমাদের কাছে প্রশ্নের উত্তর পাঠিয়ে দেব। কেমন? তোমাদের চটপট মাইক্রোফোন একটু পৌঁছে যাক আমাদের স্নেহের ছাত্রছাত্রীদের কাছে। হাত তোলো তোমরা। আমরা 2টো প্রশ্ন নিয়ে নেব, কারণ আমরা জানি আমাদের এখনো একটি বিষয় বাকি রয়েছে, লাস্ট বাট নট দ্য লিস্ট। 2জন ভীষণ গুণী শিক্ষক আমাদের অনুষ্ঠান আজ শেষ করবেন, তাদের পরিচয় দেব। প্রশ্ন কারো রয়েছে তোমাদের? এনি কোশ্চেন? মানে স্যার ম্যাম এত সুন্দরভাবে বুঝিয়েছেন, আর কোনো প্রশ্ন নেই একদম। একটু ভাত ঘুম আসছিল, কিন্তু ওই চোখাচোখি করছি মাঝে মাঝে যাতে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, যে আনসার করতে পারবি হাত তুলবি। সেটা হচ্ছে, আমাদের কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কটা? 46টা, 23 জোড়া। তো এখন যদি আমি স্কিন বা নখ বা চুল যেখান থেকে হোক একটা কোষ দিই, দিয়ে যদি বলি যে এখানে ক্রোমোজোম সংখ্যা কত, তাহলে উত্তর কত হবে? কে বলবি? হাত তোলো, হাত তোলো, মাইক্রোফোন চটপট। 23 জোড়া। 23 জোড়া। আর যদি বলি যে আমাদের যে ডিম্বাশয়ের মধ্যে যে কোষ আছে, সেই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত? 23টা। কেন? কারণ এটা হ্যাপ্লয়েড কোষ। ডিম্বাশয়ের মধ্যে যে কোষ আছে কি করে হ্যাপ্লয়েড হলো? ডিম্বাশয় অঙ্গ, দেহকোষ। তাহলে দেহকোষ যেহেতু, তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা সবসময় 2n হবে, তার মানে আমরা 46টাই পাবো। একমাত্র জনন কোষ বা যাকে আমরা গ্যামেট বলি, তার মধ্যেই হ্যাপ্লয়েড সংখ্যক আমরা ক্রোমোজোম পাবো, তার মানে 23টি পাবো। মাথায় থাকবে? ওকে।